এই যে আপনার এখানে দেখুন বৃহস্পতি একটা শুভ দৃষ্টি দিচ্ছে। আমি কি দেখে বললাম বৃহস্পতি শুভ দৃষ্টি দিচ্ছে, দেখলাম মঙ্গল স্বগৃহী হচ্ছে, দেখলাম রবি আবার বৃশ্চিকে যাচ্ছে, দেখলাম এতগুলো কম্বিনেশন থেকে আমি বললাম যে আপনার কর্মপ্রাপ্তির যোগ আছে। বৃশ্চিক রাশি অক্টোবর 2025-এর জায়গায় দাঁড়িয়ে আমরা এক এক করে যাই, একদম শুরু থেকে শুরু করি। শরীর এবং মন মানসিকতার জায়গা থেকে আপনি ঠিক কী দেখছেন এই মুহূর্তে? এই যে আপনার নিজস্ব যে জন্মকুণ্ডলী, সেখানে যদি নেহাত রবি ভালো থাকেন তাইলে আলাদা। আমি এক্স্যাক্টলি প্রশ্ন নিয়ে আসতে চাইছিলাম। হ্যাঁ, প্লিজ। রবি যদি নেহাত ভালো থাকেন তাইলে আলাদা কথা, একটু ভালো না হলে এই ঘটনা কিন্তু আপনাকে ফেস করতে হবে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। দেখতে দেখতে 2025 সাল কিন্তু একেবারে শেষের দোরগোড়ায় এসে আমরা দাঁড়িয়ে আছি। আর মাত্র 3টে মাস। বিশ্বাস করুন, আজকের এই আলোচনায় আমরা পুরো বছরের জায়গা থেকে আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলোকে মাথায় রেখে যেমন আলোচনা করব, ঠিক তেমনিভাবে এই অক্টোবর মাসে গোচরকালীন জায়গা থেকে এই মাসে আপনার জীবনের ফলাফল যেন প্রকাশিত হতে চলেছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে আজকের এপিসোড দেখছেন। ভীষণ রকমভাবে জীবনে উথাল পাথাল অনেক রকম ঘটনা কিন্তু আপনি পেরিয়েছেন। কিছুটা সুখের মুখ দেখেছেন, বাকি অনেকটা যেন ঝড় বিপর্যয় পেরোতে হয়েছে। মনোযোগ দিয়ে দেখুন, যারা কোনো না কোনো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মছক বানিয়েছিলেন, সেই জন্মছকে আপনার যে গ্রহাবস্থান এবং আজকের এই যে বোর্ডে এই 12টি ঘরে যে গ্রহাবস্থান, এই গ্রহাবস্থান যদি আপনার সাথে মিলে যায়, তাহলে এই গ্রহাবস্থান থেকে যখন আমরা ফলাফল বলবো আপনার সাথে 100% মিলবে। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন ফ্রি অফ কস্ট, তাই সাবস্ক্রাইব করে নিন। গোবিন্দবাবু, আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। বৃশ্চিক রাশি অক্টোবর 2025-এর জায়গায় দাঁড়িয়ে আমরা এক এক করে যাই, একদম শুরু থেকে শুরু করি। শরীর এবং মন মানসিকতার জায়গা থেকে আপনি ঠিক কী দেখছেন এই মুহূর্তে? অক্টোবর মাস, অক্টোবর দেখুন অক্টোবর মাসে আপনার লগ্নপতি মঙ্গল বা রাশির অধিপতি মঙ্গল বৃশ্চিক রাশি, তিনি দ্বাদশে অবস্থান করছেন। তিনি একাধারে লগ্নের যেরকম অধিপতি, ষষ্ঠেরও অধিপতি, দ্বাদশে থাকার সুবাদে ওনার কিন্তু কিছুটা রোগ ভোগ সম্ভাবনা দেখা যাচ্ছে, শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা, এবং তার কারণেই ব্যয়যোগ দেখা যাচ্ছে। এর আরও গুরুত্বপূর্ণ কারণ আছে, আপনার দশমাধিপতি রবি তিনি কিন্তু দ্বাদশে নিচস্থ হয়ে যাচ্ছেন 17 তারিখ থেকে। তাইলে এবারে তিনি কুফল দিচ্ছেন। আর মঙ্গল নিজে দ্বাদশে। এখানে একটু ব্যাখ্যায় যেতে হয়, তো যাই হোক, শরীর কিন্তু ভালো যাবে না। না, আপনি ব্যাখ্যায় গেলে ব্যাখ্যায় দিতে পারেন, একটু ব্যাখ্যাটা বুঝতে সুবিধা হবে ওনাদের। দেখুন, রবি অগ্নিতত্ত্বের কারক গ্রহ, মঙ্গল অগ্নিতত্ত্বের কারক গ্রহ, এবারে দুজনেই দ্বাদশে। আচ্ছা, যে জায়গাটায় তারা সম্মিলিত হচ্ছেন সেটি কিন্তু বায়ুতত্ত্বের জায়গা। এবারে আগুনটা বেশি জ্বলে যখন বায়ু পায়, বোঝাতে পারলাম? একদম। এই জায়গায় এবার ঘরটা কোথায়? দ্বাদশ, ব্যয়স্থল। একদম। এই জায়গায় দেখা যাবে রবি চোখের কারক গ্রহ, তিনি দ্বাদশে চলে এসছেন। আর মঙ্গল দ্বাদশে এলেই চোখের কিছু সমস্যা দেখা দেয়। মূলত আমি এটা বলছি, এবারে দেখা যাবে ব্লাড রিলেটেড কিছু সমস্যা, মাথায় কিছু আঘাতজনিত সমস্যা। রবি
তো মুখমণ্ডল পুরো ব্যাপারটা কন্ট্রোল করেন, যার জন্য মাথার কিছু সমস্যা, আঘাতপ্রাপ্তি যোগ, এইগুলো কিন্তু থাকছে এই বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে। আচ্ছা, এই যে ধরুন মাথায় আঘাত পাওয়ার যে জায়গাটা বলছেন, মানে আমার যেটা প্রশ্ন এক্ষেত্রে খুব স্পেসিফিক প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, এই আঘাত ওনাকে কতটা ক্ষতি করতে পারে? একটু ক্ষতির যোগ আছে, এবং আরও আমি স্পেসিফিক একটু টাইমটা বলে দিলে আমার দর্শকদের বুঝতে ভালো লাগবে। 17 থেকে 27 তারিখ অক্টোবর মাসের ঘোর সাবধান। 17ই অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত, হ্যাঁ, ঘোর সাবধান। আচ্ছা, এখানে এই যে মাথায় আঘাতের যে বিষয়টা তুমি বলছো, মানে এটা কি কিভাবে ঘটনাটা ঘটতে পারে? এটা সম্ভবত ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল, মঙ্গল যেহেতু সাথে আছে, অ্যাক্সিডেন্টাল বা পতনজনিত কারণ বেশি পরিমাণে দেখা যাচ্ছে। পড়ে গিয়ে হ্যাঁ, মাথায় আঘাত লাগতে পারে, বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে মাথায় আঘাত পাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে স্পেসিফিক আরো বলা যেতে পারে কি, যে নক্ষত্রের জায়গা থেকে, যে কোন নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে এই যে মাথায় আঘাত, অ্যাক্সিডেন্টের যে ব্যাপারটা, কেননা 3টে নক্ষত্রই আছে, প্রত্যেকের তো হচ্ছে না, কোন নক্ষত্রের জন্য আপনি দেখতে পাচ্ছেন এটা? এখানে বেশিরভাগ দেখা যাবে যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের অতিরিক্ত সাবধান থাকতে হবে। আচ্ছা, মধ্যম সাবধান থাকতে হবে কিন্তু অনুরাধাকে। আচ্ছা, আর মোটামুটি দেখুন, যেহেতু এসছে আমি সাবধান থাকতে বলবো যোগটা, এখানে বলবো জ্যেষ্ঠা, যেটাকে খুব অল্প সাবধান, তার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি। বেশ। আচ্ছা, আমার আরেকটা ইম্পর্টেন্ট খুব প্রশ্ন, আমি 1 2 3 4 করে যাচ্ছি না, প্রথম মূল যে জায়গাগুলো আমি বরং সেই জায়গাগুলো দেখে নিই। হ্যাঁ, কর্মের জায়গায় যেহেতু মানে এনার যদি আমি দেখি যে কর্মাধিপতি তিনি রবি, তো তিনি যদি দ্বাদশে চলে যান, তাহলে একটা সহজ ইন্ডিকেশন যে তাহলে কর্ম থেকে বেশ কিছু ঝামেলা বা বেশ কিছু ঝুট ঝামেলার যে জায়গাটা বোধহয় সেটাও কি আসবে? একটু বলে নিই। হ্যাঁ, এটা কিন্তু একটু ব্যাখ্যার ব্যাপার আছে। না প্লিজ, না হলে কিন্তু বোঝাতে অসুবিধে হবে। না, আমাদের এই যে আলোচনা, আমরা শাস্ত্রসম্মত আলোচনা করছি, একদম শাস্ত্রসম্মত বলি, এমন বলবো প্রত্যেকের বুঝতে সুবিধা হবে। আমি বিগত কয়েকটি আলোচনায় বারবার বলেছিলাম, কালপুরুষ চক্রে যখন কিছু ঘটনা ঘটে তার প্রভাব কিন্তু মানব জীবনে পড়ে। এবারে কালপুরুষ চক্রে দেখবেন দ্বাদশে শনি বর্তমান অবস্থান করছে, আবার কালপুরুষ চক্রে এই যে বৃশ্চিক সাপেক্ষে বলছি, কিন্তু দশমপতি দ্বাদশে, আবার একটা কালপুরুষ চক্রেই তো রবি নিচস্থ হচ্ছে, এটা তো সবাইকে মেনে নিতে হবে। এই জায়গায় যখন রবি নিচস্থ হয়ে যাবেন, রবি কি দেন? প্রতিষ্ঠাদাতা গ্রহ। এক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে কর্মে প্রতিষ্ঠা দান, তার প্রতিষ্ঠা হানি ঘটবে। একদম তাই। চাকুরি চলে যেতে পারে একদম এই যে 17 থেকে 27 এর মধ্যে ঝামেলায় জড়িয়ে যাবেন। হয়তো এও ঘটতে পারে আপনাকে কিছু না বলে কিছু দিনের জন্য আপনি এই সময়কাল আপনার আর অফিসে আসার দরকার নেই, পরে আসবেন, কোনো কারণ নেই। ঝুটঝামেলাও হতে পারে, যে কোনো কারণে কর্মের উপর একটা প্রভাব পড়বে, বা অনেক সময় দেখা যাবে অহেতুক তাকে দূরে পাঠিয়ে দেওয়া হবে, ট্রান্সফার বা কোনো কাজের প্রয়োজনে ওনাকে পাঠানোর কথা নয়, ওনার যাওয়ারও কথা নয়, ওনাকে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে দেওয়া হলো, আপনি এখন সেখানটা সামলান, পরে আপনি আসবেন। মানে অ্যাকচুয়ালি এক কথায় যদি দেখি যে আপনার জীবনে কর্মক্ষেত্রের যে জায়গাটা, সেই কর্মক্ষেত্রের জায়গায় আপনাকে বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে, এবং দোষ না করেও আপনাকে কিছু ক্ষেত্রে কিন্তু হাত ধুয়ে ফেলার মতো অবস্থায় সেটাতে কিন্তু পড়তে হতে পারে। সেই ইঙ্গিতটাই কিন্তু এই অক্টোবর মাসে মানে দেখা যাচ্ছে, বহন করছে, এটা বহন করছে। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে আপনার নিজস্ব যে জন্মকুণ্ডলী, সেখানে যদি নেহাত রবি ভালো থাকেন তাইলে আলাদা। আমি এক্স্যাক্টলি প্রশ্ন নিয়ে আসতে চাইছিলাম। হ্যাঁ, প্লিজ। রবি যদি নেহাত ভালো থাকেন তাইলে আলাদা কথা, একটু ভালো না হলে এই ঘটনা কিন্তু আপনাকে ফেস করতে হবে। ধরুন কারোর রবি দেখা যাচ্ছে যে তিনি নিচস্থ তার জন্মছকে, হ্যাঁ ঠিক আছে, এইখানেও তো নিচস্থ, এই জায়গাটাই হচ্ছে, এই জায়গাটাও নিচস্থ, তাইলে উপায় নেই ভাই, কর্মে তাকে হেনস্থা হতেই হবে।
হয়তো দেখা যাবে তার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি একটা জায়গায় বসে শুভ দৃষ্টি প্রদান করছেন। এখানেই কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে 17-18 তারিখ পর্যন্ত এই সম্ভাবনাটি কিন্তু নেই, মানে এই কর্মে ঝামেলা বা এটা কিন্তু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক বৃহস্পতি যখন চলে আসছেন ক্রস করে কর্কটে যখন তিনি আসছে, তুঙ্গি হয়ে যাচ্ছেন, এটা ঠিক কথা, তিনি তুঙ্গি হয়ে যাচ্ছেন, কিন্তু তার দৃষ্টিটা চলে যাচ্ছে, তার পঞ্চম দৃষ্টিটা তখন আর নেই, পড়ছে অবশ্য লগ্নের ওপর, এটাও একটা প্লাস, লগ্নের ওপর দৃষ্টিটা আসছে। আরও একটা ভালো জিনিস উনাকে বাঁচিয়ে দিতে পারে কে না, বৃহস্পতি তখন আবার উনার ভাগ্যস্থলে উচ্চাবস্থায় আসবেন। আচ্ছা, কুণ্ডলিতে যদি বৃহস্পতির অবস্থানটা একটু ভালো থাকে তো তাইলে কিন্তু এই ঘটনাটা নাও ঘটতে পারে, বা মানে আসতে গিয়েও নিজের দিকে সেই বানটা আসতে গিয়েও সেটাই যেন পাশ কাটিয়ে চলে যাবে। কারণ বৃহস্পতিরা দেখুন ঠিক টাইমে একদম যথা সময়ে, মানে 18 তারিখ বৃহস্পতি আসছেন কর্কটে, আবার সেই 17 তারিখ রাত্রিতে মানে রবি চলে যাচ্ছেন, তাইলে তিনি আবার 18 তারিখ ফল দেওয়া শুরু করছেন। একদম তাই। এবারে যেই সময়ে খারাপ ফলটা দেবে রবি, সেই সময় কিন্তু বৃহস্পতি আবার তার তুঙ্গি হয়ে যাচ্ছে, শুধু ভাগ্যস্থলে নয়, ভাগ্যস্থলে তুঙ্গি হচ্ছে। আচ্ছা, এটাই বাঁচিয়ে আমার এই জায়গাটা একটা প্রশ্ন, যে ধরুন যাদের রবি মানে তাদের নিচস্থ অবস্থায় আছে এবং ওইটুকু সময়ের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বা যাদের রবি এমনিতে নিচস্থ আছে, তারা তাদের জীবনে কর্মক্ষেত্রে এমনিতেই অপবাদের মুখোমুখি এর আগেও হয়েছেন কখনো না কখনো। আপনার ক্ষেত্রে এটা প্রমাণিত হয় কি, মানে ওনার ক্ষেত্রে এটা প্রমাণিত হয় কি যে ওনার রবি ডিস্টার্ব আছে? হ্যাঁ অবশ্যই, রবি যদি ডিস্টার্ব থাকে তাইলে কর্মক্ষেত্রে কিন্তু তাকে বারংবার বিবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। এই ক্ষেত্রে ছোট্ট করে তুমি যদি একটু বলো ভালো হয়, কেননা মানে এখানে যেমন কর্ম চলে যাওয়ার মতো একটা ঘটনা ঘটতে চলেছে, তো কিছু ইন্ডিকেশন তুমি রবি নিচস্থ থাকলে যেটা জাতক জাতিকাদের জীবনে ঘটে, এটা যদি তুমি বলো তাহলে ওনারা তার সমাধানের জন্য যোগাযোগ করবেন। অনেক কিছু ঘটতে পারে, দেখুন যদি মিল পায়। হ্যাঁ অবশ্যই, রবি হচ্ছে আমার প্রথমে কালপুরুষ চক্রের মাথা। রবি কিন্তু যদি ডিস্টার্ব থাকে ওনার একটু মাথার সমস্যা দেখা দেবে, মাথা যন্ত্রণা, মাথার বিভিন্ন রকম সমস্যা, আবার চোখের ডান চোখের সমস্যা, এটা মাথা থেকেই আসে মূলত রোগ। আচ্ছা, ডান দিকের চোখের সমস্যা। এবারে কেন কালপুরুষ চক্রের ঘরটা বললাম কেন জানো তো? প্রথম ঘরটা মঙ্গল দুটো ঘরের অধিপতি, একদম তাই, বৃশ্চিকেরও অধিপতি, মেষেরও অধিপতি, তাইলে এবারে চলে গেল, তাহলে সেটা একটা সমস্যা। আচ্ছা, এই জায়গায় কালপুরুষ চক্রের কিন্তু অষ্টম ঘর বৃশ্চিকটা, তার মানে একটু কোটি দেশ এলাকাটা, সেই জায়গাটাও নির্দেশ করছে, মানে পেটের কাজটা সেটা একটা নির্দেশ করছে। আচ্ছা, এটা তো ব্যয়স্থলে গেল রোগ ব্যাধি। আর রবি যখন আসবে, রবিকে মূলত মাথা, এক চোখ, মানে যাদের অলরেডি চোখের সমস্যা আছে, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, যাদের পেটের একটু সমস্যা চলছে ইদানিং সময় বা আগে হয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইন্ডিকেশন তার কর্মক্ষেত্রে এই বিড়ম্বনাটা তার জীবনে ঘটবে। কর্মক্ষেত্রে তো ঘটবে, শরীরের দিকটাও ঘটবে, কর্মক্ষেত্রে তো ঘটবেই। যদি বৃহস্পতি যে বললাম উচ্চ হয়ে যাচ্ছে, তুঙ্গি হয়ে যাচ্ছে, ওটা যদি কালপুরুষ চক্রে হচ্ছে ঘুরে ফিরে, উনার দেখা গেল বৃহস্পতি বাজে জায়গায়, হ্যাঁ, তাহলে তো তার ক্ষেত্রে তাইলে তো কিছু করার নেই, কারণ রবি তো অলরেডি ডিস্টার্ব করছে দ্বাদশে এসে, তাকে যে রক্ষা করবে বৃহস্পতি, সে চলে এসছে রক্ষা করার জন্য, কিন্তু তার নিজস্ব কুণ্ডলিতে সে শক্তি নেই, বল নেই। ধর কারোর বৃহস্পতি, আমি বলছি কারোর অষ্টমে বসে আছে, বা কারোর বৃহস্পতি, আমি একসাথে দুটো প্রশ্নই করছি, কারোর বৃহস্পতি ধরো অন্য কোনো জায়গায় আছে, অশুভ বলতে আমি ধরে নিচ্ছি বকরি হয়ে বসে আছে কোনো একটি ঘরে, যেটি কিন্তু মানে ওনার ভাগ্যের স্থানে বসে নেই, নবম স্থানে বসে নেই, যেখানে তুঙ্গি হচ্ছে এই গোচরে, তাহলে তার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু এই যে যাওয়ার যে ব্যাপারটা, সেটা চলে যদি গেল, ফিরে আসার কি কোনো চান্স আছে? মজার খেলা, কেননা 1 মাস পরে তো মঙ্গল এখানে চলে আসবে। হ্যাঁ, সেটাই কথা, মঙ্গল যখন লগ্নে যাবে, লগ্নাধিপতি লগ্নে থাকলে তার পাওয়ার আলাদা একদম, আবার রবি লগ্নে চলে যাবে, তো এই যে 17-18 তারিখ ঢুকছে, তার তো আয়ুষ্কাল 1 মাস 30 দিন, কোনো কোনো ক্ষেত্রে 31 দিন, তারপর তো আবার এই রবি লগ্নে চলে যাচ্ছে, তাহলে দশমাধিপতির লগ্নে, মানে তো আবার কর্মপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যাচ্ছে।
হ্যাঁ, না আমি বলছি যে কর্মটা চলে গেল, হ্যাঁ, উনি কি সেই কর্মটি আবার ঘুরে না, পাচ্ছেন? সেটা কোনো গ্যারেন্টি নেই। নতুন কোনো কর্ম হতে পারে, কর্মপ্রাপ্তি যোগ তৈরি হবে। আমি এই প্রশ্নটা কেন করছি গোবিন্দদা, তোমার সাথে ওনাদেরকেও অ্যাড্রেস করে বলি। কর্ম যেমন চলে যাচ্ছে সেটা শুনে যেমন মনে চিন্তা, দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি তৈরি হচ্ছিল একটু আগে, কর্ম কিন্তু ফিরে আসার যে চান্স সেটি একেবারে পুরনো কাজের ক্ষেত্রে কিন্তু নেই বলছো, তাই তো? হ্যাঁ। নতুন কোনো কর্ম 1 মাস পরে আপনার জীবনে কিন্তু আবার আসবে, কর্মপ্রাপ্তি আপনার কর্মপ্রাপ্তি কিন্তু আবার হবে। হবে। এইবার ঘটনা হচ্ছে এই যে আসবে 1 মাস পরে, আমার মূল প্রশ্ন কিন্তু এই জায়গায় ছিল, আমি তোমাকে ধীরে ধীরে এদিকে নিয়ে আসছি। এবার ধরো কারোর অন্য এমন একটি অশুভ গ্রহের তার দশা এলো তার জীবনে, যেখানে কিন্তু তার আর কর্মপ্রাপ্তি হলো না, 6-7 মাস 8 মাস 1 বছর 1.5 বছর তার কর্মপ্রাপ্তি হলো না, এমন সিচুয়েশন কি আসতে পারে? হ্যাঁ, আসার আছে। মানে সেটা অন্য কোনো গ্রহের কিভাবে, সেটা সেটা কি কম্বিনেশন দেখুন, থেকে? এই যে আপনার এখানে দেখুন, বৃহস্পতি একটা শুভ দৃষ্টি দিচ্ছে। আমি কি দেখে বললাম বৃহস্পতি শুভ দৃষ্টি দিচ্ছে? দেখলাম মঙ্গল স্বগৃহী হচ্ছে, দেখলাম রবি আবার বৃশ্চিকে যাচ্ছে, দেখলাম এতগুলো কম্বিনেশন থেকে আমি বললাম যে আপনার কর্মপ্রাপ্তি যোগ আছে। কিন্তু ঠিক উল্টো দিকে এই মঙ্গল আপনার কিন্তু দুস্থানে গেছে, অষ্টমে ধরুন। এই রবি আপনার অষ্টমে আছে মূল লগ্ন চাটে, তার দশা চলছে, তার অন্তর্দশা চলছে। বা বৃহস্পতিও যদি অষ্টমে থাকে, বৃহস্পতি অষ্টমে গেছে, বৃহস্পতি দ্বাদশে গেছে, তার দশা অন্তর্দশা চলছে, তাহলে ভাই হবে কি করে? বেশ, ধরো কারোর বৃহস্পতি দ্বিতীয় আছে, হ্যাঁ, কারোর বৃহস্পতি ধরো দ্বিতীয় আছে, হ্যাঁ। এখনকার কথা বলছি, 17 তারিখে যখন চেঞ্জ হচ্ছে না, অলরেডি তো দ্বাদশে বসে আছে, তাহলে তার তো অলরেডি কর্ম চলেও গেছে। হ্যাঁ, কর্ম চলে গেছে। তো এখন তো 17 তারিখ পর্যন্ত কি বললাম, বৃহস্পতি অষ্টমে, কথাটা খুব মার্ক করুন। আমি ওই জায়গাটাই ফিরে আসছি। 17 তারিখ পর্যন্ত বৃহস্পতি অষ্টমে, তখন কিন্তু রবি নিচস্থ হচ্ছে না। যখনই রবি নিচস্থ হলো তখনই বৃহস্পতি উচ্চ হলো, তাকে রক্ষা করার জন্য। কিন্তু কারো যদি বৃহস্পতি মানে অষ্টমেই বসে থাকে তার জন্ম ছকে, তাইলে এই সুফলটা এতটা পাবে না, এতটা তিনি পাচ্ছেন না। পাবেন না। অহেতুক ভয় না পেয়ে আপনি বরং সমাধানের কথা চিন্তা ভাবনা করুন। যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন, গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, এটা লিখবেন, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, গোবিন্দবাবুর কাছে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। সরাসরি ফোনের মাধ্যমে কিন্তু আপনার জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়ে দেবেন, সেখান থেকেই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে সমাধানের পথ কী আছে। আমি নেক্সট একটা জায়গায় যাই। বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনে বর্তমান সময়ে এই অক্টোবর মাসে হাতে টাকা পয়সা কতটা থাকবে? কেননা একটা পুজোর সময় তো টাকা পয়সা খরচের ব্যাপার আছে, পরিবারের যত্ন নেওয়ার ব্যাপার আছে, সেই জায়গা থেকে এনারা কতটা করে উঠতে পারছেন, বা পরিবারের স্নেহভাজন হচ্ছেন এই মুহূর্তে, নাকি পরিবারে এনাদের প্রতি এখন বিরূপ একটা জায়গা তৈরি করছে? এখন তো দ্বিতীয়াধিপতি অষ্টমে, মানে আমরা টাকা পয়সাটা দেখি দ্বিতীয় ঘর থেকে, সঞ্চয়ের ব্যাপারটা তার অধিপতি বৃহস্পতি, তিনি বর্তমান এই যে 17 তারিখ অক্টোবরের সে পর্যন্ত থেকেই যাচ্ছেন অষ্টমে। সে পর্যন্ত তিনি আর্থিক একটু ট্রাবলে ভুগবেন। আচ্ছা, তারপর কিন্তু যখন বৃহস্পতি অর্থের অধিপতি, পঞ্চমের অধিপতি, নবমে অবস্থান করবেন, দ্বিতীয় ঘরের এবং পঞ্চম ঘরের অধিপতি যখন নবমে আসবেন, তখন তো তার ভাগ্যের দরজাটা ধীরে ধীরে খুলবে। পারিবারিক জায়গাটা যেটা বললাম আর কি, যে পরিবারের কাছে স্নেহভাজন হবেন নাকি না একটু বিরূপ প্রতিক্রিয়া চলছে? এখন দেখুন, রাহু বসে আছে পরিবারে, তবে এটা বায়ুতত্ত্বের ঘর, রাহু যেখানে বসে আছে চতুর্থে, এইটা একটু প্লাস। না হলে রাহু বসে থাকলে একটু ভ্রমিত করে দেয় পরিবার পরিজনকে। হয়তো ঘটনাটা তিনি কিছুই করেননি, কিন্তু পরিবার পরিজন একটা দায়ভার চাপাবেন, ভুল বুঝবেন, এরকম ঘটনা ঘটে। তবে এই ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু কম হবে। বেশ, আমি এরপরে একদম ছোট্ট মানে এক কথায় উত্তর নেব। সফলতা জীবনে এই মুহূর্তে যদি নতুন কোনো বিজনেস করতে যায়, এই মুহূর্তে তিনি জীবনে কি সফল হবেন? হ্যাঁ, অবশ্যই 8 তারিখের পর, অক্টোবরের 8 তারিখের পরে আপনার সফল হওয়ার চান্স কিন্তু আছে। বেশ, আচ্ছা, বিবাহিত জীবনে ধরুন যাদের মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি চলছে, সেই মামলা মোকদ্দমার অভিমুখ কোন দিকে যাচ্ছে? 8 তারিখের পর প্লাসের দিকে যাবে, উনি লাভবান হবেন। আবার এই 28 তারিখের পর একটু বেশি পরিমাণ তার পক্ষে যাবে। বেশ, প্রেম
জীবনে যদি এই মুহূর্তে প্রেম আসছে, তাহলে এই প্রেমটা কি একেবারে বিবাহ পর্যন্ত যাবে না যাবে না? দেখুন, গোচর তো পরিবর্তন হচ্ছে, বিবাহ পর্যন্ত যাওয়াটা এখান থেকে বিবেচনা করা সম্ভব নয়। আচ্ছা, এটা তো তার জন্মকুণ্ডলী দরকার। বেশ। কারণ এইখানে কি হচ্ছে, এখন পঞ্চমাধিপতি অষ্টমে, প্রেমের কোনো সাফল্য নেই, সার্থকতা নেই। আচ্ছা, 17 তারিখ থেকে নবমে যাবে, তাহলে কিছুটা উন্নতি হবে। দেখা গেল তারা বিয়ে করলেন না, তারপর সেই পঞ্চমাধিপতি বৃহস্পতি চলে গেলেন অন্য কোথাও, মানে গোচরের জায়গা থেকে change হয়ে গোচরের জায়গা থেকে। তাহলে গোচর থেকে আমি কি করে বলবো? এখানে গোচরের সাথে মিল করাতে হবে জন্মকুণ্ডলীটা দেখতে হবে। দেখতে হবে। বেশ। বিজনেসের জায়গা হলো রোগ রিপু যে ব্যাপারটা, ঋণ। হ্যাঁ, ঋণ। আমি মূলত ঋণের জায়গাটায় আগে যাব। মজার খেলা, ঋণের একটা ভাইটাল জায়গা। শুনি। ঋণ কিন্তু ঋণের অধিপতি মঙ্গল, নিজে লগ্নের অধিপতি, তিনি আবার ষষ্ঠের অধিপতি। একদম তাই। ব্যয় দেখুন, ষষ্ঠাধিপতি দ্বাদশে গেলে এক প্রকার ভালো ফল দেন। আচ্ছা, যেরকম ভালো কি কি কোন দিকে কোন দিকে ফল বলে দিচ্ছে? দিচ্ছি। তিনি, তার হাসপাতাল যোগ আছে, কিন্তু তিনি আরোগ্য লাভ করবেন। বাহ। আবার তার ঋণ আছে, কিন্তু সে ঋণ থেকে মুক্তির পথ তৈরি হয়ে যাচ্ছে। ঋণ ব্যয়, ঋণ ব্যয় মানে কি? ঋণটা পরিশোধ, ঋণের ব্যয় মানে ঋণের পরিশোধ, বা ঋণ মুকুব হয়ে গেল। হ্যাঁ, সেটাই বলছি, ঋণের ব্যয় মানে কি? ঋণের পরিশোধ। বেশ। এটা ঘটবে। আর মানে ধরুন কোনো এই যে শত্রুতার যে জায়গাটা, একই জিনিস তো, রিপু ঋণ রোগ শত্রু একটা জায়গা থেকে। শত্রু এই সময় নিউট্রাল হয়ে আছে, বা শত্রু নেই, নিউট্রাল হয়ে আছে, বরং একটু শত্রুতা দেখা যাবে যে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রের অধিপতি যেহেতু এসে বসে যাচ্ছে দ্বাদশে, স্বাভাবিক দ্বাদশে বসা মানে তো একটা কিছু গণ্ডগোল। আপনার সে প্রকৃত শত্রু না হোক, সে হয়তো তার নিয়ম মাফিক আপনাকে কিছু করছে, কিন্তু তবুও আপনার মনে হবে ওই লোকটাই ধরিবাজ। এটা মনে হয় স্বাভাবিক, এটা স্বাভাবিক। একটা মানুষ কর্ম হারাচ্ছেন, তার তো সেই জায়গাটা হবে। একটা কিন্তু আমি বারবার বলবো, আপনার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির যারা জাতক আছেন, বিশেষ করে মাথা ঠান্ডা রাখুন। মানে রবি মঙ্গল দুটো অগ্নিতত্ত্বের কারক গ্রহ, রবি দশম থেকে দ্বাদশে, আর লগ্নপতি তিনি চলে যাচ্ছেন কোথায়? দ্বাদশে। মাথা ঠান্ডা রাখুন, টেনশন নেবেন না। কর্মক্ষেত্রে জটিলতা, রাস্তায় আসতে গিয়ে মাথায় ঘুরছে, অ্যাক্সিডেন্ট। লিঙ্কটা বুঝতে পারছেন? একদম তাই। কর্মটা হারিয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না। পরিবারের জায়গায় রাহু দায়ভার দেওয়ার জন্য তৈরি আছে, মাথা ঠিক রাখতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। আচ্ছা, এক্ষেত্রে মানে ধরুন কারোর এই মুহূর্তে যখন উনি এপিসোড দেখছেন, উনি ভাবছেন যে ঠিক আছে, আমাকে তাহলে কি কি প্রতিকারের দিকে যেতে হবে, বা যেটা গেলে পরে আমার এই যে সমস্যাগুলো মিটে যাবে, পার্মানেন্ট সলিউশন। এটা কিন্তু ভাই জন্ম কুণ্ডলী না দেখে বিচার করে বলা যায় না, এটা গোচর থেকে কোনোদিন সলিউশন বিচার করা যাবে না। বেশ, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। আপনার যে জন্ম ছক যদি থাকে তো আপনি মিলিয়ে দেখলেন। যাদের জন্ম তারিখ, জন্ম সময় জানা আছে, জন্মস্থান জানা আছে, তারা হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের ওই জন্ম ছকটা আসলে কিন্তু এইরকম কালপুরুষ চক্রের মতো। যারা প্রথমবার দেখছেন আর কি এপিসোড, আমি তাদের জন্য বলছি, এই জন্মছকের মধ্যেই কিন্তু লুকোনো আছে আপনার জীবনের প্রকৃত সত্য। আর আজকের এই যে গোচরকালীন জায়গা থেকে আমরা এপিসোড করলাম, এখানে 100% আপনার জীবনের সাথে মিলবে না। অনেকেই আপনারা কমেন্ট করেন মিলে গেছে, মিলে গেছে। হ্যাঁ, বড় বড় যে ঘটনাগুলো সেগুলো মিলছে। এইখানকার এই 12টা ঘরের মধ্যে যে যে গ্রহাবস্থান আপনার জন্মছকে আছে, হয়তো আপনি সেটা জানেন না বা জানেন, তখন কিন্তু আপনার সাথে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আপনার জীবনের উদ্দেশ্যটা কি? আপনি এই যে বয়সে দাঁড়িয়ে আছেন, এখান থেকে আপনার এই যে কর্ম চলে যাচ্ছে, এরপর আপনার কোন দিকে গেলে ভালো হবে, কি করলে ভালো হবে, নতুন কিছু আপনি করবেন ভাবছেন, সেদিকে আপনি দাঁড়াতে পারবেন তো? নাকি সেদিকে আবার নিজের জমানো যতটুকু পুঁজি গেছে সেটা আবার নাকি লসে চলে যাবে? সিদ্ধান্ত নেওয়ার কিন্তু একটা সময় এসছে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু মাথা ঠান্ডা নেই, এটাও সত্যি কথা। আপনি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে, গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, এটা লিখে পাঠাবেন, বুকিং নিয়ে নেবেন, গোবিন্দবাবুর সাথে সরাসরি কথা হবে আপনার। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আলাদা প্লেলিস্ট করে রেখেছি, আপনি অবশ্যই দেখবেন, শুনবেন। মা নর্মদার যারা পিডিএফ বই নিচ্ছেন, নর্মদাষ্টকম আপনারা প্রতিদিন পাঠ করছেন, খুব ভালো কথা, করতে থাকুন।
মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড আমি বিরাম দেবো। তবে যেতে যেতে লাস্ট একটা কথা, নিজের ভবিষ্যৎ আপনাকে নিজেকে একটু শক্ত হাতে ধরতে হবে, নিজের যত্ন আপনাকে নিতে হবে, নইলে এই খারাপ সময় আপনার পাশে কিন্তু পরিবার নেই, থাকবেও না। আপনাকেই উঠে দাঁড়াতে হবে এবং সেটা জ্যোতিষবিদ্যার মাধ্যমে জেনে বুঝে আপনি পথ হাঁটতে থাকুন, সফলতা আপনি পাবেনই পাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।